and welcome to Talking Football today. আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অবশ্যই হবে আইএসএল এর ডেইলি আপডেটস এর সম্পর্কে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং তোমরা যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। Today's video is sponsored by OneFootball. OneFootball is definitely the best football app out there in the market, and it's just absolutely free. Catch all the latest updates of Indian football as well as world football in just one tap. From live scores to live player updates, fixtures and latest transfer news, OneFootball has everything that you could possibly need and more. It has over 200 different leagues in 12 different languages, and it's the only football app that I've installed in my phone. So if you want to try it out yourselves, make sure you use the link provided in the description below and download it for free. Or if you're watching this video on desktop, then you can use the QR code on the top corner of the screen by scanning it from your phone camera, which will directly take you to the download page where you can download OneFootball and enjoy football at its best. So thank you OneFootball for sponsoring this video. তোমরা যারা সবসময় ইন্টারন্যাশনাল ফুটবলের খবর রাখতে ভালোবাসো, তোমার প্রিয় বিদেশি ক্লাবের সমস্ত খবর এক জায়গাতেই পেতে চাও, OneFootball is the perfect app for you. আইএসএল এরও সমস্ত আপডেটস তোমরা OneFootball এ পেয়ে যাবে, এবং অবশ্যই হবে জানবে যে OneFootball is the global broadcaster of ISL. তো সেই ক্ষেত্রে গ্লোবালি তোমরা ISL OneFootball এ দেখতে পারো অ্যাবসলিউটলি ফ্রি। তো সেই কারণে যারা এখনো OneFootball ডাউনলোড করোনি, নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে গিয়ে এই অ্যাপটাকে ডাউনলোড করো অ্যান্ড এনজয় ফুটবল অ্যাট ইটস বেস্ট। তো যাই হোক, আমরা চলে আসছি আজকের মেইন খবরগুলোতে। তো ফার্স্টে খবরগুলো শুরু করবো আমরা এটিকে মোহনবাগানকে দিয়ে, বিকজ আজকে এটিকে মোহনবাগান ভার্সেস জামশেদপুরের ম্যাচ রয়েছে। তো এই ম্যাচের আগে দুই কোচের কি মন্তব্য বা দুই কোচের কি বক্তব্য এই ম্যাচটা সম্পর্কে, সেটা একবার শুনে নেবো। এছাড়াও তো গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে, সেই সম্পর্কেও তোমাদের জানাবো। তো ফার্স্টেই হাবাসকে যখন জিজ্ঞেস করা হয় মুম্বাই ম্যাচটার সম্পর্কে, তো হাবাস ক্লিয়ারলি বলে দিয়েছেন যে মুম্বাইয়ের সাথে তারা কম্পিট করতে পারেনি। দে ওয়্যার দ্য বেটার সাইড দ্যাট ডে অ্যান্ড দে ডিজার্ভ টু উইন, বাট দ্যাট হ্যাজ হ্যাপেন্ড ইন দ্য পাস্ট। এবং রেফারি নিয়েও তিনি বলেছেন যে রেফারি ডিসিশনসগুলো এত এম্বারেসিং ছিল যে এরকম জিনিসগুলো অ্যাটলিস্ট আইএসএল এর মঞ্চে দেশের এক নম্বর লিগে এরকম এরার্স বা এরকম জাজমেন্ট হওয়া উচিত নয়। তিনি তো ক্লিয়ারলি বলে দিলেন যে অন্তত 3টে গোল তিনি মনে করেন যে এটিকে মোহনবাগানের এগেনস্টে হওয়া উচিতই ছিল না। বাট হাবাস জানিয়ে দিলেন যে তিনি কোনো রকমের এক্সকিউজ দিতে চান না। এর আগেও তিনি অনেক ভালো মুহূর্ত কাটিয়েছেন এটিকেতে সেই সময়, তারপর এটিকে মোহনবাগানও গতবারের সিজনটা তার জন্য ভীষণ ভালো গেছে। তো সেই কারণে এরকম একাধ রেজাল্ট ইজ নট গোয়িং টু ডিফাইন হিজ জার্নি অ্যাজ হেড কোচ ইন দি আইএসএল। তো সেই কারণে তিনি মনে করতেন যেখান থেকে এটিকে মোহনবাগান অবশ্যই হয় বাউন্স ব্যাক করবে এবং জামশেদপুরের এগেনস্টে তার দল ভালো খেলবে। তো এখান থেকে জামশেদপুরের সম্পর্কে যখন তাকে জিজ্ঞেস করা হয়, তো তিনি জানান যে জামশেদপুর দলটাকে নিয়ে তার ভীষণ রকমের একটা রেসপেক্ট রয়েছে। ওয়েন কোয়েলকে তিনি ভীষণ রকমভাবে রেসপেক্ট করে, বিকজ তিনি একজন খুব ভালো কোচ এবং খুব ভালো রকমভাবে তার দলকে সাজান তিনি। তো তিনি জানেন যে ম্যাচটা মোটেই সহজ হবে না, অত্যন্ত একটা কম্পিটিটিভ ম্যাচ আমরা দেখবো, বিকজ অবভিয়াসলি জামশেদপুর জানো যে এখন অব্দি আইএসএল আনবিটেন রয়েছে। তো এটাও একটা ফ্যাক্ট যে জামশেদপুর দে হ্যাভ সাম ভেরি গুড প্লেয়ার্স। এটা হাবাসও মানছেন যে তাদের মাঝমাঠ ভীষণ ভালো, অ্যান্ড আপ ফ্রন্টেও তাদের ভালো স্ট্রাইকার্স রয়েছে, ভাজকিস রয়েছে, জর্ডান মারি রয়েছে। তো সেই কারণে জামশেদপুর যে একটা কঠিন চ্যালেঞ্জ হবে এটিকে মোহনবাগানের জন্য, সেটা হাবাস মানছেন। তো সেই কারণে তিনি মনে করেন যে কোনো আউট অ্যান্ড আউট ফেভারিট এই ম্যাচে হবে না, এবং ভালো ম্যাচ হবে এবং একটা ভালো ম্যাচ খেলার চেষ্টা এটিকে মোহনবাগান অবশ্যই ভাবে করবে। তো অবশ্যই হবে তারপরে তাকে তিরি নিয়ে প্রশ্ন করা হয় যে তিরি অ্যাভেলেবেল থাকবেন কিনা, বিকজ 3টে ম্যাচে এটিকে মোহনবাগান 7খানা গোল হজম করেছে, উইচ ইজ নট সামথিং দ্যাট উই টক অ্যাবাউট এটিকে মোহনবাগান, বিকজ তারা ভীষণ ভালো ডিফেন্সিভ সাইড গতবারও ছিল এবং এর আগেও হাবাসের দল ভীষণ ভালো ডিফেন্সিভ সাইড হয়ে থাকে। তো সেই কারণে 3 ম্যাচে 7 গোলটা ডেফিনেটলি একটা চিন্তার ভাঁজ ফেলবে হাবাসের মুখে। তো সেই কারণে হাবাস অবশ্যই হবে জানিয়েছেন যে তিরি এখন ফিট এবং তিনি মোস্ট প্রবাবলি একটা খুব ভালো চান্স রয়েছে যে তিনি 20 জনের দলে থাকবেন। বাট তিনি এখনই পরিষ্কারভাবে বললেন না যে তিনি একেবারে স্টার্টিং 11 থেকে থাকবেন কিনা, বাট তিনি এটা একটা আইডিয়া দিয়ে গেলেন যে তিরির ওই স্কোয়াডে থাকার একটা ভীষণ ভালো চান্স রয়েছে, এবং হয়তো আমরা এটাও দেখতে পারি তিরিকে তিনি জামশেদপুর ম্যাচেই খেলালেন, হতেই পারে। বাট তিনি এটা জানালেন যে স্কোয়াডে তিরির থাকার সম্ভাবনা কিন্তু প্রবল। তো সেই কারণে তিরি যদি ডিফেন্সে ফিরে আসে তাহলে কিন্তু এটিকে মোহনবাগান স্টেবিলিটি পাবে, এবং তখন ব্লকার হিসেবে যদি কাল ম্যাথিউকে ইউজ করা যায় তাহলে কিন্তু আমার মনে হয় যে সবুজ বেরুনের ডিফেন্সটা আর একটু স্ট্রং হওয়ার চান্স আছে। তো সেই কারণে দেখা যাক যে তিরিকে হাবাস জামশেদপুর ম্যাচে ইউজ করে কিনা। বাট তিরির ফেরাটা আবারও বলেছি যে ভীষণ ভালো খবর সবুজ বেরুন বাহিনীর জন্য, বিকজ তিরি যেরকম একজন পিলার থাকেন ডিফেন্সে এবং তিরি যেরকম ভাবে তার বাকি ডিফেন্ডারদেরকেও সাহায্য করেন, একজন প্রপার লিডার ফ্রম দ্য ব্যাক। সো তিরির থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দলে, এবং সেই কারণে হাবাসও একটুখানি আমার মনে হয় যে রিল্যাক্সড হয়েছেন যে তিরি চোখ ছাড়িয়ে ফিরে এসছেন, ট্রেনিং করেছেন এবং ম্যাচ ডে স্কোয়াডেও থাকবেন। তো দেখা যাক যে আমরা তিরিকে এই ম্যাচে দেখতে পাই কিনা। অবশ্যই সমর্থকরা জানিও যে তোমাদের কি বক্তব্য এই বিষয়টা নিয়ে। তো যারা এখনো ভিডিওটা দেখছো এবং এখনো ভিডিওটাকে লাইক করোনি, অবশ্যই লাইক করে নাও, বিকজ এরপরে আমরা সরাসরি দেখে নেবো যে জামশেদপুরের হেড কোচ ওয়েন কোয়েল তিনি কি মনে করছেন এটিকে মোহনবাগানের সম্পর্কে। তো আশা করছি তোমরা ভিডিওটাকে লাইক করে দিয়েছো, কারণ চলো এবার দেখে নি যে ওয়েন কোয়েলকে যখন প্রশ্ন করা হয় যে
এটিকে মোহনবাগানের সম্পর্কে আপনার কি বক্তব্য, এবং এটিকে মোহনবাগান যেহেতু মুম্বাই ম্যাচে এরকম একটা মানে 5-1 মানে ব্যবধানে হেরে এসছে, তো সেই কারণে এটা কি জামশেদপুরকে সাইকোলজিক্যালি একটুখানি একটা বেটার জায়গায় রাখবে বা অ্যাডভান্টেজিয়াস জায়গায় রাখবে, বিকজ একটা মোরাল ডাউন আছে এটিকে মোহনবাগানের এই মুহূর্তে? তো তার উত্তরে ওয়েন কোয়েল বলেন যে এখানে কোনো রকম পার্থক্য নেই, এটিকে মোহনবাগান সবসময় এমন একটা দল যারা কিন্তু একদম প্রথম দিকে শেষ করার একটা তাদের মধ্যে অ্যাম্বিশন রয়েছে, এবং গতবারও তারা ফাইনালিস্ট হয়েছিল। তো সেই কারণে একটা ভীষণ ভালো টিম, ভীষণ ভালো কোচ এবং দুর্দান্ত কিছু প্লেয়ার্স রয়েছে এই দলে। তো সেই কারণে যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে দে আর ভেরি ডেঞ্জারাস অপোনেন্টস টু ফেস, এবং সেই কারণে বরঞ্চ এটিকে মোহনবাগান একটা আরো বেটার পজিশনে রয়েছে। তারা কিন্তু অনেক মোটিভেটেড যে তাদেরকে নিজেদের চেনা ছন্দে আবার ফিরতে হবে, দে হ্যাভ টু কাম ব্যাক টু দেয়ার উইনিং ওয়েজ। তো সেই কারণে তারা কিন্তু আরো নিজেদেরকে উজাড় করে দেবে এই ম্যাচে। তো সেই কারণে কখনোই এটিকে মোহনবাগানের এগেনস্টে খেলাটা সহজ নয় যে কোনো সিচুয়েশনে। তো সেই কারণে ইট উইল বি আ ভেরি টাফ গেম, আর আমরা সবসময় এরকম একটা চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত। তো সেই কারণে ওয়েন কোয়েলের কথা শুনে তো ভীষণ রকমভাবে আমার ভালো লেগেছে যে তিনি একেবারেই কিন্তু ম্যাচটাকে লাইটলি নিচ্ছেন না, এবং এটিকে মোহনবাগানের এগেনস্টে মানে কোনো দলই কোনো ম্যাচকেই লাইটলি নেবে না। তো সেটাও ওয়েন কোয়েলের বক্তব্য থেকে স্পষ্ট। বাট অবশ্যই হবে ওয়েন কোয়েলও জানেন যে তার দলের মধ্যে সেই দক্ষতা রয়েছে এটিকে মোহনবাগানকে হারানোর। তো সেই কারণে তার কথা বলার মধ্যে একটা কনফিডেন্সও আছে যে হ্যাঁ, এটিকে মোহনবাগান দে আর স্ট্রং টিম টু বিট, বাট দে আর ডেফিনেটলি বিটেবল। তো সেই কারণে ওয়েন কোয়েল প্রচন্ড একটা ম্যাচিউরিটি নিয়ে কথা বলেন। তার কথাবার্তা শুনেই মনে হয় যে তিনি কত এক্সপিরিয়েন্সড একজন কোচ, এবং আমি আগেও বলেছি ওয়েন কোয়েল ইজ আ ম্যাজিশিয়ান। তো সেই কারণে জামশেদপুর আন্ডার ওয়েন কোয়েল দে হ্যাভ দি ক্যাপাবিলিটি টু ডিফিট আ সাইড লাইক এটিকে মোহনবাগান। বাট আবারও বললাম, এটা ওয়েন কোয়েল নিজেও মানছে যে যেহেতু এটিকে মোহনবাগান এরকম একটা সিচুয়েশন এই মুহূর্তে পড়েছে, তারা কিন্তু মানে তাদের মধ্যে জেতার খিদেটা আরো বেশি থাকবে। তো সেই কারণে খোঁজা খাওয়া বাঘ যেটাকে বলে, বা বলে না যে এখন একটা বাঘ বা একটা সিংহ যখন দুপা পেছনে নেয় একটা ঝাঁপ দেওয়ার জন্য, তো সেই কারণে কিন্তু এটিকে মোহনবাগানের জন্য ওয়েন কোয়েল মনে করছেন এরকমই একটা সিচুয়েশন, তারা 2 কদম পিছিয়ে এসছে জাস্ট একটা বড় ঝাঁপ দেওয়ার জন্য। তো দেখা যাক যে এটিকে মোহনবাগান কিরকম রেজাল্ট করে জামশেদপুরের এগেনস্টে। চলে আসবো আজকের পরবর্তী খবরে, এবং সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে এটিকে মোহনবাগান একজন নতুন মিডফিল্ডারের খোঁজে রয়েছে, এবং তারা একজন ভালো মানের সিডিএম বা সেন্ট্রাল মিডফিল্ডার সাইন করাতে চাইছে। সেই কারণে তারা বহু ফুটবলারকেই অ্যাপ্রোচ করেছিল লাস্ট ট্রান্সফার উইন্ডোতে। আপুইয়া ছিল, থাপা ছিল, বিনীত রায় ছিল, অ্যান্ড দ্য লিস্ট গোজ অন অ্যান্ড অন অ্যান্ড অন। তো সেই কারণে বিভিন্ন রকমের ডিল এটিকে মোহনবাগান ট্রাই আউট করেছিল যাতে ওই সিডিএম পজিশনে একজন ভালো মানের ইন্ডিয়ান প্লেয়ার তারা নিয়ে আসতে পারে, বাট আলটিমেটলি তারা সেটা করতে পারেনি। এবং আমি তোমাদের বলেছিলাম যে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ডেফিনেটলি কিছু মুভমেন্ট আমরা দেখতে পারি এটিকে মোহনবাগানের তরফ থেকে, আর অবভিয়াসলি দে আর গোয়িং টু গো অল আউট ফর থাপা, বাট আই ডোন্ট থিঙ্ক সেটা জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে আর হবে বলে, বিকজ যখন কথা উঠেছিল যে থাপার জন্য জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে এটিকে মোহনবাগান ঝাঁপাবে, তখনও কিন্তু অনিরুদ্ধ থাপাকে চেন্নাই এফসির ক্যাপ্টেন ঘোষণা করা হয়নি। এবং এছাড়াও আমি মনে করি যে থাপা এই মুহূর্তে চেন্নাই নিয়ে ভীষণ রকমভাবে এনজয় করছেন তার ফুটবলকে, এবং নতুন যিনি কোচ এসছেন তার আন্ডারে আমার মনে হয় থাপা তার নিজের যে বেস্ট পোটেনশিয়াল রয়েছে সেই অনুযায়ী খেলতে চাইছে, এবং অবভিয়াসলি তাকে যে রোলটাও দেওয়া হয়েছে একটা নতুন রোল, তাকে বলা হয়েছে তাকে গোলও করতে হবে। তো সেই কারণে সেই রোলটাও থাপা কিন্তু এনজয় করছেন, এবং স্পেশালি একটা অ্যাডেড রেসপন্সিবিলিটি রয়েছে অ্যাজ আ ক্যাপ্টেন। তো সেই কারণে আমার মনে হয় না যে অ্যাজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম তিনি উইন্টার ট্রান্সফার উইন্ডোতেই মানে সাইড সুইচ করতে চাইবেন বলে। এবং এছাড়াও তার আগে চেন্নাই এফসির একটা বাধা রয়েছে, বিকজ চেন্নাই এফসির সাথে অনিরুদ্ধ থাপার 2023 সাল অব্দি কন্ট্রাক্ট রয়েছে, অর্থাৎ চেন্নাইকে আগে ট্রান্সফার ফি অ্যাকসেপ্ট করতে হবে, তবে গিয়ে কিন্তু থাপার সাথে এটিকে মোহনবাগান কথা বলতে পারে। তো গিভেন দ্য সিচুয়েশন রাইট নাও আমার মনে হয় জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে থাপার আসার চান্সটা এই মুহূর্তে কম, বাট নেক্সট উইন্ডোতে ডেফিনেটলি আমার মনে হয় যে মানে নেক্সট সামার ট্রান্সফার উইন্ডোতে আমার ডেফিনেটলি মনে হয় যে থাপার জন্য এটিকে মোহনবাগান অল আউট যায়, বিকজ দে আর ডেসপারেটলি ট্রাইং টু মেক আ 2 ইন্ডিয়ান সিডিএম পার্টনারশিপ, যাতে আইদার আরো অ্যাটাকে তারা বিদেশি বাড়াতে পারে অথবা ডিফেন্সে তারা বিদেশি বাড়াতে পারে। তো সেই কারণে অবভিয়াসলি লেনির পারফরমেন্স হতাশ করেছে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টকে, এবং সেটা ম্যানেজমেন্টের সূত্র ধরে কিন্তু ম্যানেজমেন্ট মানে কোচদেরকেও জানিয়েছেন যে লেনির পারফরমেন্স তারা কিন্তু বেশ অসন্তুষ্ট, এবং সেই কারণে লেনির রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু একজন ফুটবলারকে এটিকে মোহনবাগান সাইন করাতে পারে জানুয়ারি উইন্ডোতে, এবং সেটার কাজ কিন্তু অলরেডি শুরু করে দেওয়া হয়েছে। কাকে তারা টার্গেট করবে এই মুহূর্তে বলা খুব কঠিন, বাট আমি মনে করি যে এমনই কিছু প্লেয়ার্সদের টার্গেট করা হবে যারা কিন্তু এই মুহূর্তে প্রপার গেম টাইম পাচ্ছেন না তাদের নিজেদের রেসপেক্টিভ ক্লাবসে, অথচ দে আর গুড প্লেয়ার্স অ্যান্ড এটিকে মোহনবাগান ক্যান বেনিফিট ফ্রম দেম। তো সেরকম অবভিয়াসলি কিছু প্লেয়ার্স রয়েছেন যেরকম রাউলিন বর্জেস রয়েছে মুম্বাই সিটি এফসির, যিনি কিন্তু এই মুহূর্তে গেম টাইম পাচ্ছেন না আপুইয়া আসার কারণে, এবং রাউলিন ইজ আ ভেরি গুড মিডফিল্ডার এবং তার ডিফেন্সিভ ক্যাপাবিলিটি ভীষণ ভীষণ ভালো। তো সেই কারণে সেটা এটিকে মোহনবাগান একটা ট্রাই করতে পারে রাউলিন বর্জেসের জন্য। বিনীত রায় ইজ আনাদার প্লেয়ার, বাট আই ডোন্ট থিঙ্ক যে বিনীত রায় কেউ টার্গেট করা হবে, বিকজ অলরেডি সামারে তোমরা সবাই জানো বিনীত রায়ের সাথে এটিকে মোহনবাগানের ডিল ডান হওয়া সত্ত্বেও লাস্ট মোমেন্টে গিয়ে ওড়িশা এফসি ব্যাক আউট করে যায় সেই ডিল থেকে। তো সেখান থেকে একটা কি বলবো একটা ঝামেলা এটিকে মোহনবাগান এবং ওড়িশার মধ্যে অলরেডি তৈরি হয়ে বসে আছে। তো সেই কারণে কিন্তু বিনীতের ক্ষেত্রেও আমার মনে হয় যে তারা অতটাও ইন্টারেস্ট দেখাবে না, এবং এছাড়াও কেরালা ব্লাস্টার্সেরও বেশ কয়েকজন মিডফিল্ডার্স রয়েছেন যারা সুযোগ পাচ্ছে না। তো সব মিলিয়ে কিন্তু প্লেয়ার্স অ্যাভেলেবেল রয়েছেন, ভালো
ভালো প্লেয়ার্স, বাট দ্য বেস্ট অপশন ফর এটিকে মোহনবাগান রাইট নাও উড বি রাউলিন বর্জেস, যিনি মানে একজন দক্ষ মিডফিল্ডার, এক্সপিরিয়েন্সড ইন্ডিয়ান মিডফিল্ডার, ভালো খেলেন এবং অবভিয়াসলি সুযোগ পাচ্ছেন না। তো সব মিলিয়ে এভরিথিং পয়েন্টস টুয়ার্ডস রাউলিন বর্জেস, যে এটিকে মোহনবাগান হয়তো রাউলিন বর্জেসের জন্য ট্রাই করতে পারে ইন দি জানুয়ারি ট্রান্সফার উইন্ডো। বাট দেখা যাক, সব মিলিয়ে কিন্তু আমরা আগেরবারও দেখেছি জানুয়ারি উইন্ডোতে এটিকে মোহনবাগানকে বেশ মুভমেন্ট দেখাতে, ইন্টারেস্টিং কয়েকটা সাইনিং তারা জানুয়ারি উইন্ডোতে করেছিল। তো সেই কারণে আমি এক্সপেক্ট করছি যে ডিসেম্বর অব্দি প্লেয়ারদের পারফরমেন্স দেখে হাবাস অলরেডি কিন্তু একটা শর্টলিস্ট বানিয়ে রেখেছেন যে কোন কোন প্লেয়ারদের তার প্রয়োজন বা কোন কোন পজিশনে তার প্লেয়ার প্রয়োজন, এবং সেই অনুযায়ী কিন্তু আমার মনে হয় যে এটিকে মোহনবাগান অলরেডি কাজ শুরু করে দিয়েছে এবং উইন্ডোতে কয়েকটা ইন্টারেস্টিং মিডফিল্ড সাইনিং এটিকে মোহনবাগান কিন্তু করতে পারে। এছাড়াও আমি বেশ কয়েকটা জায়গা থেকে শুনছিলাম যে ব্রাইট ইনোবাখারেকে নাকি এটিকে মোহনবাগান অফার করেছে বা ব্রাইটের জন্য এটিকে মোহনবাগান ছাপাবে। সো আই ডোন্ট নো, মানে আমি এটা শুনিনি একদমই। বা সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে কার জায়গায় তুমি ব্রাইটকে আনবে? তুমি তো আর একটা বিদেশি বাদ দিতে পারো না, বিকজ তিরি কাল ম্যাকিউ থাকা সত্ত্বেও দেখেছি যে আমরা তিরির কতটা প্রয়োজন, এবং ডেফিনেটলি এখানে এখন এটিকে মোহনবাগানের মানে একজন প্রপার ডিফেন্ডার লাগবেই। তো সেখানে কেন ব্রাইট ইনোবাখারের জন্য মানে এটিকে মোহনবাগান ছাপাবে? আপাতত এখনো আমি জানি না, বাট আপাতত আমি যতদূর জানি ব্রাইটের সাথে এখনো কোনো রকমের সম্পর্ক বা কোনো রকমের কানেকশন এটিকে মোহনবাগানের হয়নি, বিকজ কনসিডারিং অল দ্য ফরেন অপশনস দ্যাট দে হ্যাভ রাইট নাও, বিকজ দে হ্যাভ তিরির প্রয়োজন। কাল ম্যাকিউ হ্যাজ বিন ভেরি গুড ফর এটিকে মোহনবাগান, তাকে তো বাদ দেওয়ার কোনো চান্সই নেই, বিকজ হি ইজ দি অনলি প্রপার সিডিএম ইন দ্য টিম। তো সেই কারণে ওকে কি করে বাদ দেওয়া যায়? ককো তোমার নতুন সাইনিং, ককোকে কেন বাদ দেওয়া হবে? বুমু কৃষ্ণাকে তো বাদ দেওয়ার কথা উঠছেই না। ডেভিড উইলিয়ামস ইজ ইউর এশিয়ান সাইনিং, তো সেই কারণে উইলিয়ামসকেই বা বাদ কি করে দেওয়া যায় ব্রাইটের জন্য? তো কোনোভাবেই মানে আমি ব্রাইটের সাথে এটার লিঙ্ক আপ করাতে পারছি না। তো অবশ্যই জানিও যে তোমাদের কি মনে হয়, বাট আমি মনে করি না যে ব্রাইট অন্তত এখনই আসবেন বলে। আগামী দিনে দেখা যাক যে যদি কোনো বিদেশি ইনজিওর্ড হয়ে যান তাহলে হয়তো চেষ্টা এটিকে মোহনবাগান করতে পারে, বাট আপাতত ব্রাইট কেনার কোনো রকমের পরিকল্পনা আছে বলে আমার জানা নেই। তো যাই হোক, এই হচ্ছে আপাতত খবর এটিকে মোহনবাগানকে নিয়ে। অবশ্যই তোমরা জানিও যে তোমাদের কি মনে হয় যে এটিকে মোহনবাগানের কোন প্লেয়ারের প্রয়োজন বা কোন ইন্ডিয়ান সিডিএম এলে এটিকে মোহনবাগানের সব থেকে বেশি ভালো বা সব থেকে বেশি লাভ হবে, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলো না। সরাসরি চলে আসবো আজকের পরবর্তী খবরে, এবং সেটা হচ্ছে যে আইএসএল এর প্লেয়ার অফ দ্য মান্থ ঘোষিত হয়েছেন জাভি হার্নান্দেজ, এবং ডিজার্ভিংলি আমার মনে হয় জাভি হার্নান্দেজ ছাড়া আর কোনো প্লেয়ার সেরকম ছিল না এই মাসে যিনি কিন্তু এত ম্যাসিভ একটা ইম্প্যাক্ট ফেলেছেন। মানে পরপর গোলস করছেন, অ্যাসিস্ট করছেন, মানে কিছু বলারই নেই জাস্ট। এবং ওডিশাতে গিয়ে জাভি হার্নান্দেজ লুকস লাইক আ কমপ্লিটলি নিউ মিডফিল্ডার, কমপ্লিটলি নিউ প্লেয়ার, অ্যান্ড যেভাবে তিনি খেলছেন হি কুড বিকাম ওয়ান অফ দি বেস্ট প্লে মেকার্স অফ দি সিজন অ্যান্ড দ্য গোল স্কোরিং প্লে মেকার। এবং একমাত্র আমার মনে হয় যে এখন অব্দি আমার মাথায় শুধু হুগো বুবুসের নামটাই আসছে অ্যাজ আ গোল স্কোরিং প্লে মেকার। তো সেই কারণে জাভি হার্নান্দেজও দেখিয়ে দিয়েছেন যে তাকে যদি তার কমফর্ট জোনে খেলতে দেওয়া হয় তিনি কিন্তু ভীষণ ভীষণ ডেঞ্জারাস হয়ে উঠতে পারেন। তো সেই কারণে কংগ্রাচুলেশনস জাভি হার্নান্দেজ, আই থিঙ্ক ইউ ডিজার্ভ ইট। এবং দেখা যাক যে আপকামিং মান্থসে জাভি হার্নান্দেজের পারফরমেন্স কিরকম হয়। তো এই হচ্ছে মোটামুটি আজকের সব আপডেটস। তো অবশ্যই হবে তোমরা জানিও যে তোমাদের কি বক্তব্য এই সব বিষয়গুলো নিয়ে, তোমরা কি ভাবছো আমায় কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না। আপাতত আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।